ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো নেতৃত্বে ইউক্রেন ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় নেতারা। এদিকে ইউক্রেনের শান্তি রক্ষায় দেশটিতে ব্রিটিশ সেনা মোতায়েনের কথা জানালেন প্রধানমন্ত্রী স্টারমার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন ইউক্রেনীয়রা। যুদ্ধবিরতির মধ্যেই হামাসের জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বন্যায় নিহত 9 জন, অন্ধকারে লাখ লাখ মানুষ। দর্শক, জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনি আফরোজ। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নেতৃত্বে আজ সোমবার জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় শীর্ষ নেতারা। ইউরোপকে ছাড়াই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনা শুরু করবে, এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে হোয়াইট হাউস এমন একটি চুক্তি করতে পারে যা ইউরোপের নিরাপত্তার জন্য ক্ষতিকর। একটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্ক এবং ন্যাটোর প্রধান মার্ক রুটা ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে অংশ নিতে পারেন। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলোচনার প্রতিনিধি পাঠাবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের শান্তি রক্ষায় দেশটিতে ব্রিটিশ সেনা মোতায়েনের প্রস্তুত যুক্তরাজ্য। সোমবার এই কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডেইলি টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ভবিষ্যতে যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও আগ্রাসন আটকাতে হয় তাহলে ইউক্রেন নিরাপত্তার জন্য কাজ করতে হবে। প্রয়োজনে সেখানে নিজস্ব সেনা মোতায়েন করতেও রাজি আছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা মানেই ইউরোপ এবং যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। তবে সাবেক ব্রিটিশ সেনা প্রধান লর্ড ডানাট জানিয়েছেন, যুক্তরাজ্যের সেনাবাহিনী ইউক্রেনে কোনো সম্ভাব্য শান্তিরক্ষা মিশন পরিচালনা করতে পারবে না। তিনি বলেন, ইউক্রেনে শান্তি বজায় রাখতে প্রায় 1 লাখ সেনা দরকার হবে, যেখানে যুক্তরাজ্যের পক্ষ থেকে অন্তত 40,000 সেনা মোতায়েন করা লাগবে, যা বর্তমানে সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করতে তার দেশ এখনও প্রস্তুত নয়। এই চুক্তিতে কিয়েভের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বিধান নেই বলে জানান তিনি। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সার্বিক সহায়তা দেওয়ার বিনিময়ে সম্প্রতি দেশটির মূল্যবান খনিজের ভাগ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। এমনকি এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরেও তাদের আগ্রহ নেই বলে জানান ভলোদিমির জেলেনস্কি। মিউনিখে চলমান 61তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রস্তাবটি তার পড়ে দেখা এবং এটি নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে 50% গুরুত্বপূর্ণ খনিজের মালিকানা চায়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার কিয়েভ সফরের সময় একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছিলেন। তবে বেসেন্টের দেওয়া প্রস্তাবটি সই করতে অস্বীকৃতি জানান জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন ইউক্রেনীয়রা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয়দের আশঙ্কা, কিয়েভের চাওয়াকে উপেক্ষা করে ওয়াশিংটনের উদ্যোগে শান্তি চুক্তি করলে তা ইউক্রেনীয়দের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইউক্রেনের সঙ্গে চুক্তি ভঙ্গের দীর্ঘ ইতিহাস রয়েছে রাশিয়ার। 1994 সালে ইউক্রেন নিজেদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার দিক থেকে নিশ্চয়তা প্রদান করা হয় যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা হবে। অবশ্য সেই সম্মান বজায় থাকে কেবল 2 দশক। 2015 সালে ক্রিমিয়া দখল করে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে মস্কো। এর 7 বছর পর আবার ইউক্রেনে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে, যা প্রায় 3 বছর ধরে চলছে। সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। 1.5 ঘন্টার ওই বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমঝোতার জন্য পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনার উদ্যোগ নিচ্ছেন তিনি। তবে এই উদ্যোগের পরও ইউক্রেনীয়রা তাদের হারানো ভূমি ফিরে পাবে বলে মনে করছে না। ট্রাম্পের পরিকল্পনা হলো ইউক্রেনকে যতটা সম্ভব লুট করা
এখানে শান্তি প্রতিষ্ঠা করা নয়। মনে হচ্ছে ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন যা বলা হচ্ছে তাতে ইউক্রেনের জন্য আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। সিএনএন ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী রুশ সেনাবাহিনীর হাতে অধিকৃত অঞ্চলে হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছেন এবং হচ্ছেন। গবেষণা প্রতিষ্ঠান ইউক্রেনিয়ান প্রিজমের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ইউলিয়া কাজদবিনা বলেছেন, পুতিন শান্তি প্রতিষ্ঠা করতে চান বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে তাদের আগেও একাধিকবার সমঝোতা হয়েছে, কিন্তু যখনই শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো ত্যাগ স্বীকারের প্রয়োজন হয়, রাশিয়া চুল পরিমাণও ছাড় দেয় না। বিভিন্ন সময় নিজের লক্ষ্যের কথা প্রকাশ করতেও কোনো রাগঢাক করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক ও লুহান্স্কের পূর্ণ নিয়ন্ত্রণ চান বলেও জানিয়েছিলেন তিনি। ইউক্রেনের বিশ্লেষকরা মনে করছেন, আবারও হামলা চালিয়ে আরও ভূমি দখল করে নেওয়া থেকে পুতিনকে কেউ থামাতে পারবে না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সহায়তা না পেলে এখন যতই শান্তি চুক্তি করা হোক, কয়েক বছর পরই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মনিরুজ্জামান বাবু, ৭১। রাশিয়ান ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ৪৬,০০০ গ্রাহক ভোগান্তিতে পড়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আক্রান্ত এলাকায় তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় সেখানে বিপর্যয় দেখা দিয়েছে। রাশিয়া গত রাতে ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনের উপর হামলা চালায়। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ৯৫টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৪৬টি ড্রোন তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত একজন আহত হয়েছে এবং কিয়েভ অঞ্চলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমার চালান ইসরায়েলে পৌঁছেছে। বাইডেন প্রশাসন এই চালান আটকে দিলেও ট্রাম্প আসার পরই এটি ছাড়পত্র পেয়ে যায়। যুদ্ধবিরতির মধ্যে এত বড় অস্ত্রের চালান ইসরায়েলকে দেওয়ার উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। এদিকে হামাসের জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ২,০০০ পাউন্ডের বোমার একটি চালান পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব বোমা ব্যবহারে বেসামরিক জনগণের ব্যাপক ক্ষতি হতে পারে, বিশেষ করে গাজা যুদ্ধে ব্যবহার করা হতে পারে এই আশঙ্কায় ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই বাইডেনের স্থগিতাদেশ বাতিল করেন। ট্রাম্প জানান, ইসরায়েল অর্থ দিয়েছিল এমন অনেক জিনিস বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পাঠানো হচ্ছে। তারই অংশ হিসেবে এই বোমার চালান পাঠানো হলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, বোমার এই চালান এমন সময় ইসরায়েলের হাতে এসেছে যখন গাজায় হওয়া যুদ্ধবিরতি নাজুক অবস্থায় আছে। এই বিরতি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা জানিয়েছে গাজাবাসী। ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের পাঠানো বোমা বারুদ দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। এটি তাদের অজানা নয়। হামলায় আমাদের নারী, শিশুরা, এমনকি বৃদ্ধরাও প্রাণ হারাচ্ছেন। তারপরও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই আমাদের শত্রু। জাতিসংঘে আমাদের পক্ষের যে কোনো প্রস্তাবে ভেটো দেয় দেশটি। ওদের মাথা ব্যথা শুধু ইসরায়েলকে নিয়ে। ইসরায়েল যেন যুক্তরাষ্ট্রেরই একটি অংশ। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে এই হুমকি দেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার ইসরায়েল সফরে রয়েছেন মার্কো রুবিও। ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত রুবিও সংবাদ সম্মেলনে ট্রাম্পের গাজা পরিকল্পনার কথা আবারও স্মরণ করিয়ে দেন। সৃষ্টি ঘটক, ৭১।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,270 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও 5 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে 80 বছর বয়সে এক ফিলিস্তিনি বৃদ্ধের সঙ্গে করা ভয়াবহ নিষ্ঠুরতার কথা ফাঁস করেছেন ইসরায়েলের এক সেনা সদস্য, যাকে গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ 8 ঘন্টা হাঁটানো হয়। জানা যায় ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর তাকে ও তার স্ত্রীকে আল মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু ওই বৃদ্ধ দম্পতি আল মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকে গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল বলে জানান ওই ইসরায়েলি সেনা কর্মকর্তা। অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত 48 ঘন্টায় প্রায় 170 জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্য সহ 11টি দেশ। এই 170 জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফেরত এসেছেন সৌদি আরব থেকে 94 জন। এদের বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পন্সর ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পাকিস্তানিরা। গত 48 ঘন্টায় 39 জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত। এছাড়া মানব পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান 3 জন, ইরাক 9 জন, ইন্দোনেশিয়া 4 জন, মরিতানিয়া 5 জন এবং যুক্তরাজ্য, সাইপ্রাস ও থাইল্যান্ড থেকে 1 জন করে পাকিস্তানকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে জিও নিউজ জানিয়েছে ভিসা এবং ভ্রমণ বিষয়ক তথ্যে গরমিল থাকায় গত 48 ঘন্টায় 59 জন পাকিস্তানি যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে সৌদি আরব। কম্বোডিয়া, মিশর, বাহরাইন, কাতার, মালাউই সহ 21টি দেশ। এই যাত্রীদের মধ্যে 21 জন ওমরা যাত্রী রয়েছেন। তৃতীয় দফায় আরও 112 জন অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ভারতীয়দের নিয়ে আসা মার্কিন বিমানটি রবিবার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য মতে এই 112 জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে হরিয়ানার 44 জন, গুজরাটে 33 জন এবং পাঞ্জাবের 31 জন রয়েছেন ওই তালিকায়। এছাড়া উত্তরপ্রদেশের 2 জন, উত্তরাখণ্ডের 1 জন এবং হিমাচল প্রদেশের 1 জন বাসিন্দা রয়েছেন। আগের 2 দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এর আগে শনিবার দ্বিতীয় দফায় 116 জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সন্তানেরা এমন সব জায়গায় যায় যেখানে অনেকের কখনো যাওয়ার সুযোগই হবে না। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেস এক্সের উৎক্ষেপণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ, সব জায়গাতেই মাস্কের সন্তানদের উপস্থিতি দেখা যায়। কিন্তু কেন তিনি সবখানে নিজের সন্তানদের নিয়ে যান? সৃষ্টি ঘটকের প্রতিবেদনে দেখুন। ইলন মাস্কের 4 বছর বয়সী সন্তান লিল এক্স সম্প্রতি ওভাল অফিসের রেজলুট ডেস্কের অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত ডেস্কের কোণা ধরে এভাবেই ঝোলাঝুলি করছিল। এ সময় তার বাবা ইলন মাস্ক মার্কিন প্রশাসনের বাজেট কমাতে তার এবং তার দলের পরিকল্পনার কথা জানাচ্ছিলেন সাংবাদিকদের। গত বৃহস্পতিবার প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন মাস্ক। তখন সেখানে এক্স সহ মাস্কের 3 সন্তান উপস্থিত ছিল। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একটি স্মরণ সভা ও টাইম সাময়িকী আয়োজিত এক অনুষ্ঠানে মাস্কের সঙ্গে তার সন্তানেরা ছিল। কিন্তু মাস্ক কেন তার সন্তানদের এভাবে সঙ্গে রাখেন, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেরই মনে। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক কার্ল ব্র্যাডকের মতে এটা মাস্কের জন্য একটি রাজনৈতিক কৌশল। তিনি জনসাধারণের কাছে নিজেকে অনেক বেশি ব্যক্তিত্ববান ও মানবিক হিসেবে উপস্থাপন করতে চান। এক্ষেত্রে অন্য বিষয় নিয়েও মনোযোগ সরিয়ে কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কৌশলগত যোগাযোগ বিশেষজ্ঞ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন হ্যাবার বলেন, পরিবেশ যত বিশৃঙ্খল থাকবে, ট্রাম্পের দিকে অন্যদের মনোযোগ তত কম থাকবে। অবশ্য রাজনীতিতে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় মাস্কের সঙ্গে তার সন্তানদের দেখা গেছে। 1 দশক আগে যখন মাস্কের এত শক্তপোক্ত অবস্থান তৈরি হয়নি,
ঠিক সবে টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, তখনও সন্তানদের তার পাশে দেখা গেছে। 3 সঙ্গী সঙ্গে মাস্কের 12 জন সন্তান আছে। সন্তানদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ এক্স বা লিল এক্সের। এদিকে মাস্কের জীবনী লেখা ওয়ালটন ইসাকসন দ্য ডায়েরি অফ আ সিইও শীর্ষক পডকাস্টে বলেন, মাস্ক সবসময় তার সন্তানদের তার আশপাশেই রাখতে পছন্দ করেন। তিনি সবসময় সন্তানদের সঙ্গ চান। 2021 and a third child born in 2024. সৃষ্টি ঘটক, 71। We acknowledge their relationship. দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।